সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। নরসিংদীর রায়পুরা যেন এক যুদ্ধক্ষেত্র, কথায় কথায় চলে টেটা যুদ্ধ। 5 বছরে 100 হত্যাকাণ্ড। উপজেলা নির্বাচনের শেষ ধাপেও ভোটার খরা, বরিশালে এক প্রিজাইডিং কর্মকর্তাকে বদলি। কুষ্টিয়া সদরে খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ধান গম সংগ্রহ নিয়ে শঙ্কা। নরসিংদীতে গত বছর 67টি হত্যার ঘটনা ঘটেছে। খুন হয়েছেন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। রায়পুরার চরাঞ্চলে এসব ঘটনা বেশি ঘটছে, যেখানে টেটা যুদ্ধ স্বাভাবিক ঘটনা। আর শুধু রায়পুরায় 5 বছরে 2 ইউপি চেয়ারম্যান সহ অন্তত 100 জন খুন হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক সদিচ্ছা না থাকায় হত্যার সংস্কৃতি থেকে বের হতে পারছে না রায়পুরার মানুষ। টেটা যুদ্ধ নরসিংদীর রায়পুরা চরের নীলক্ষা, বাঁশগাড়ি, মির্জার চর ও পাহাড়তলি সহ 6টি ইউনিয়নের খুব স্বাভাবিক ঘটনা। গত 5 বছরে চরে টেটা ও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বাঁশগাড়ি ও মির্জার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্তত 100 জন। পুলিশের তথ্য মতে শুধু গত বছরই নরসিংদীতে 67টি খুন হয়। সবচেয়ে বেশি হয় রায়পুরাতে। অভিযোগ রয়েছে প্রকৃত অপরাধের সংখ্যা অনেক বেশি। নরসিংদীর রায়পুরা উপজেলার 6টি ইউনিয়নে যেতে হলে পার হতে হবে এই নদী। আর এই নদী পার হতে হলে উঠতে হবে ফেরিতে অথবা নৌকায়। সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় বেশিরভাগ অপরাধ কিংবা হত্যাকাণ্ড হয় এসব চরে। কিন্তু কেন এসব অপরাধ বা হত্যাকাণ্ড তা জানতে আমাদের গন্তব্য সেসব এলাকায়। আমাকে মারছেন, আমি আপনাকে মারছি, মারার পর না আপনাকে আমার মারতে হবে। আমার যদি সামর্থ্যতা শক্তি থাকে আমার আয়তাতে আমি আপনাকে মারলাম। ইলেকশন লইয়া মারামারি করে, এরপর রাজনীতি লইয়া মারামারি করে, আর কি মারামারি হয়, মার্ডার হয়, অনেক অগণিত মার্ডার হয়েছে। আগে টেরা দিয়ে গায়ে গায়ে হইতো, ফাগুন দিয়ে বলম দিয়ে গায়ে হইতো, অনেকবার ডাইরেক্ট শট মেরা দেয়। বাঁশগাড়ি দই এক দাগে মরছে 5 জন, এরপরে অন্য অন্য গ্রামও 1 2 জন মরছে। হত্যাকাণ্ড বেশি ঘটছে নির্বাচনের সময়। এখনও চর এলাকায় এমন লোক রয়েছেন, কয়েকটা মার্ডার কেসের ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্য চলাফেরা করছে, বেমদের সাথে ওঠা বসা করছেন। দুই দলকে উস্কে দেন, সেখানে মারামারি হয়, তাদের মামলা মোকদ্দমা হয়, তদবির হয়। 14 সালের পর থেকে মাননীয় সংসদ সদস্য উনিই তো রায়পুরার সংসদ, উনি সব কিছু উনি নিয়ন্ত্রণ করেন। দলাদলি, হ্যাঁ, প্রতিহিংসা রাজনীতি, এইসবই মেয়ের উদ্দেশ্য। বিচার হয় না কেন তাহলে এগুলো? দিনের পর দিন পরে আছে, বিচার হয় না। পুলিশ বলছে আসামি বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে মামলার গ্রহণযোগ্যতা কমে। তো এই গোষ্ঠীগত ঘটনার ক্ষেত্রে আসামিদের সংখ্যাটা অনেক বেড়ে যায় এবং সবাই মানে পাল্টাপাল্টি মামলা হামলার শিকার হয় অনেক ক্ষেত্রে। নরসিংদীর রায়পুরায় কেন এত হত্যাকাণ্ড? সামান্য বিরোধ থেকে হত্যার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চান এই এলাকার মানুষ। বলছেন শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছাই পারে এই এলাকার মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, নরসিংদী। এবার উপজেলা নির্বাচন প্রসঙ্গ। 4র্থ ধাপে উপজেলা নির্বাচন এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিং করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেখানে হচ্ছে ইভিএমে কোনো রকম ইনসিডেন্ট হয়নি। এই ছিল আমাদের আজকের তথ্য, যেটা আমি কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে অবহিত করতে চেয়েছিলাম। আর 20টি উপজেলায় নির্বাচন হবে আগামী 9 তারিখে। না, এইসব বিষয়ে আমরা এখন কোনো বক্তব্য রাখবো না। আমরা সেটা পরে এগুলো বিশ্লেষণ করব, সব পর্যালোচনা করে বলতে পারবো। এই মুহূর্তে তাৎক্ষণিক বলতে পারবো। রাইট, হতে পারে 2-4টা ঘটনা, কিন্তু আমরা কিন্তু জেনারেলি এই ধরনের কোনো অভিযোগ পাইনি
এই যে অমোচনীয় কালিটা উঠে যাচ্ছে এবং কেউ কেউ অতি কায়দা করে অ্যাসিড টেসিড কি দিয়ে লেবু টেবু দিয়ে চেষ্টা করে, এমনি উঠে যাওয়ার কথা নয়। এগুলো নিয়ে আমি সন্তুষ্ট কি অসন্তুষ্ট, এটা আমাদের কোনো বিষয়ে সন্তুষ্ট অসন্তুষ্টের ব্যাপার। আমরা খুবই সন্তুষ্ট নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে। দ্যাট ইজ না যে নির্বাচনটা কোনো রকম মেজর কোনো ইনসিডেন্ট, আমরা বিশেষ করে সহিংসতা হয়নি, সেটা একদিক থেকে স্যাটিসফাইং একটা ইস্যু। কিন্তু এগুলো বিচার বিশ্লেষণ, এগুলো পলিটিক্যাল বিচার বিশ্লেষণটা আমরা এখন করতে পারবো না। এগুলো অনেক কিছু আছে যারা বিচার বিশ্লেষণ করবেন, তখন ওদের কাছ থেকে যদি আমরা তথ্যপাত্র পাই তাহলে আমরা সেটা নিজেরা দেখতে পারবো, আর সেটা আমি এখন বলবো না। থ্যাংক ইউ। আমরা তখন সরাসরি ছিলাম সিইসির ব্রিফিংয়ে। চতুর্থ ধাপে 7টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। নানা অনিয়মের অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে সাজা দিয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন ও ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর আলফাডাঙ্গায় চেয়ারম্যান পদে 9 জন ও ভাইস চেয়ারম্যান পদে 15 জন লড়ছেন। দুই উপজেলায় ভোটার রয়েছে 2,07,188 জন। যে সব যোগ্য সৎ তাকেই আমরা বেছে নিতে চাই। আমাদের বিপদে আপদে যাই আমরা তার কাছে সাহায্য পাইতে পারি, যে ভালো করবে মোট কথা তাকেই আমরা ভোটটা দিব। ভোটের এই সুস্থ আছে, মানে সব ঠিকঠাক, পরিবেশ ভালো। বরিশালে অনিয়মের অভিযোগে উজিরপুরের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ পারভেজকে প্রত্যাহার করা হয়েছে। বানারীপাড়ায় ব্রাহ্মণপাড়ার কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় নাইম নামের এক কিশোরকে আটক করে পুলিশ। চতুর্থ ধাপে ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলা পরিষদের ভোট গ্রহণ হয়। নান্দাইলের কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নান্দাইল বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে 2 যুবককে আটক করে পুলিশ। চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় মোট 22 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে 22 জন ম্যাজিস্ট্রেট, বিজিবি 6 প্লাটুন, পুলিশ আনসার ব্যাটালিয়ন সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। টাঙ্গাইলের 4টি উপজেলায় ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 4 উপজেলায় চেয়ারম্যান পদে 18 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ভোট কেন্দ্রে তুলনামূলক ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। এই ধাপে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ করা হয়। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাবলুর রহমান। বাবলুর, এখন তো গণনা চলছে, গণনা কোন পর্যায়ে রয়েছে জানাবেন? ফলাফল এখন পর্যন্ত কোনো কেন্দ্রের জানা গেছে কিনা? 2 উপজেলায় কত শতাংশ ভোট পড়েছে সেই তথ্য পেয়েছেন কিনা? হ্যাঁ দোলা, আপনি যেমনটি বলেছেন, আমি 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর জেলার 2টি উপজেলা কিন্তু চতুর্থ ধাপে ভোট গ্রহণ শেষ হচ্ছে, চলছে গণনা। আপনাকে দেখাতে চাই যে আমি এই মুহূর্তে রয়েছি যে জামুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই ভোট কেন্দ্রে 2054টি ভোটার ছিল এবং 972 জন ভোটার তাদের ভোট প্রয়োগ করছেন। আপনাকে জানিয়ে চলছে গণনা, হয়তো কিছুক্ষণের মধ্যেই ফলাফল হয়তো তাদের ভোটারদের মাঝে পৌঁছে দেবে। আপনাকে জানিয়ে রাখি এই বদরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,43,000 এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। এছাড়া বদরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,19,000 এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে 2 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তা আসলে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু বিরতিহীনভাবে শান্তিপূর্ণভাবে এই 2 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো ভোটার অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থী আসলে কে বিজয় হবেন সেই বিজয় মিছিল করার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে রংপুর 2 উপজেলার চতুর্থ ধাপে ভোট গ্রহণের সর্বশেষ তথ্য। দোলা, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাবলুর রহমান। যাচ্ছি পরের প্রসঙ্গে। কুষ্টিয়া সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকের মজুরির টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে।
এতে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। এ অবস্থায় চলতি মৌসুমে খাদ্য গুদামে ধান, চাল ও গম সংগ্রহ বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখানে আমরা ধর ঠিকভাবে মজুরি পাই না। আমাদের সর্দারের কাছে হিসাব নিতে গেলে হিসাব কৃষি, আমরা পরিশ্রম করি প্রচুর। আমরা যদি 18,000 কাম করি 6,000 টাকা দারোয়ানের দেওয়া লাগে। এভাবেই অসন্তোষ প্রকাশ করলেন কুষ্টিয়া সদর উপজেলার খাদ্য গুদামের শ্রমিকরা। তাদের অভিযোগ, গাড়ি থেকে গুদামে চাল নামাতে সরকার নির্ধারিত চার্জ প্রতি টন 72 টাকা 37 পয়সার বিপরীতে তাদের প্রদান করা হয় 35 টাকা। অন্যদিকে আনলোড করতে টন প্রতি 70 টাকা 42 পয়সা, আর চালের বস্তায় সিল মারা বাবদ টন প্রতি সরকারি বরাদ্দ 30 টাকা। কিন্তু বর্তমানে তারা এই ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার যে রেটটা বাড়াইছে আমাদের, সেই রেটটা আমরা পয়সা পাইনি। বড় সাহেবই বলেছে যে হিসাব নিতে হিসাব দিবা না। 35 টাকা টোন দেয়, তাতে আমার সংসার চলে না। সর্দার সাত দিয়ে সব এরা দিয়ে টাকা তৈরি খায়, আবার আমরা খামাল তোলা যে চাইল পাই, এই চাইলেও আমার দেয় না। তবে শ্রমিকদের এসব অভিযোগ অস্বীকার করলেন গুদামের কর্মকর্তা। তিনি জানান, ঠিকাদারের মাধ্যমেই শ্রমিকরা সরকার নির্ধারিত টাকা পায়। ঠিকাদার নাই, ঠিকাদার চালাচ্ছে তারা, বিল কে দেয়? আমি বিল দিই, আমার কি দেওয়ার ক্ষমতা আছে? বিল গুদামে ঠিকাদার থাকার কথা অস্বীকার করে জেলা খাদ্য কর্মকর্তা জানান, বর্তমানে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় বেশিরভাগ খাদ্য গুদামেই শ্রমিক নিয়োগের জন্য কোনো ঠিকাদার নেই। আর এই সুযোগেই কিছু অসাধু কর্মকর্তা শ্রমিকদের তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছেন। যাদেরই এক্সপায়ার হয়ে গেছে তারা রিটেন্ডার যে কয়জন গেছে, টেন্ডার প্রক্রিয়া হয়তো চলমান আছে, বাকিগুলো যেখানে নাই সেখানে মাস্টার রোলে চলতেছে। কুষ্টিয়ায় সব জায়গায় মাস্টার রোলে চলতেছে। দ্রুত এই সমস্যা সমাধান না হলে চলতি মৌসুমে সরকারের ধান, চাল, গম সংগ্রহ হুমকির মুখে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তা কক্ষ। সিরাজগঞ্জে হঠাৎ যমুনা নদীর পানি বাড়ায় শাহজাদপুর ও এনায়েতপুরে শুরু হয়েছে নদী ভাঙন। 2 সপ্তাহের ব্যবধানে 2 অঞ্চলের প্রায় 1.5 কিলোমিটার এলাকা সহ নদী গর্ভে গেছে 6টি গ্রামের বসত বাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। সিরাজগঞ্জের এনায়েতপুর ও শাহজাদপুরে ভাঙনের মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্কুল, মসজিদ, মাদ্রাসা, বসতভিটা ও ফসলি জমি। স্থানীয়রা জানান, 2019 সালে যমুনা নদীর ডান তীর রক্ষায় 650 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। কিন্তু পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদারের গাফিলতির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। ফলে প্রতিনিয়ত নদী ভাঙনের শিকার হচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। কষ্ট বেতন করে একটা বাড়ি করছিলাম, একটু থার মতো আশ্রয় ছিল, ওই ছিল, কিন্তু ওই জায়গাটা আবার ভাঙ্গে চলে গেছে, গেলই কোনো কাজই করে না, ভাঙ্গে বিলীন হয়ে যাইতেছে। আমরা কত অনুরোধ করি, আমাদের কথা তারা কোনো কার্যকর করে না। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, আপাতত জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। 2025 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হবে। জিও টিউব এবং ড্রেজিং এর মাধ্যমে আমরা এই যে ওখানে প্রায় 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে, সেটি প্রশমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি হবে। এই 1 বছরের মধ্যে আমরা আশা করছি যে প্রকল্পের কাজ শেষ হবে। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণ প্রকল্প শেষ করার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ। পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় তিনি এই আহ্বান জানিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রাসায়নিক সারের পরিবর্তে প্রাকৃতিকভাবে বিকল্প ভাবার তাগিদ দেন। প্লাস্টিকের বিকল্প হিসেবে পচনশীল পাট পণ্য উৎপাদনের উপর জোর দেন বঙ্গবন্ধু কন্যা। সামুদ্রিক দূষণ, গ্লোবাল ওয়ার্মিং এবং বন্যপ্রাণী অপরাধ হিসেবে পরিবেশগত সমস্যাগুলির বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও করণীয় ঠিক করতে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর 5 জুন এ দিবস পালনের মাধ্যমে পরিবেশ রক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপকে উৎসাহিত করা হয়। দিবসটি উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার তুলে দেন সরকার প্রধান। সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেকও তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ভৌগোলিক অবস্থানের কারণেই দেশে প্রাকৃতিক দুর্যোগ বেশি। এটা মোকাবিলায় কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সুবিধা পাচ্ছে জনগণ। ইতিমধ্যে আমরা দক্ষিণ অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছি, যার ফলে এবারের যে ঘূর্ণিঝড় আপনারা দেখেছেন, সেই ঘূর্ণিঝড়ে কিন্তু মানুষের ক্ষতিটা অত বেশি হয়নি। কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আমাদের মানুষকে যেমন বাঁচাতে পেরেছি, 8 লক্ষ মানুষকে আমরা শেল্টারে আনতে সক্ষম হয়েছি। উন্নয়ন প্রকল্পে পরিবেশকে গুরুত্ব দেওয়া হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা রক্ষায় 11টি আইন, নীতিমালা ও বিধি তৈরি করেছে সরকার। আমরা চাই যে এই বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে। তবে এখানে এটা খেয়াল রাখতে হবে যে অতিমাত্রায় রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে এগুলি মোকাবেলা কীভাবে করা যায় সেটা আমাদের দেখতে হবে। সকলের কাছে অনুরোধ থাকবে, অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পারেন গাছ লাগান। দূষণ রোধে প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যবহারকে উৎসাহিত করেন বঙ্গবন্ধু কন্যা। যদিও প্লাস্টিক এখনো ব্যবহার হয়, তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা মাটির সাথে এমনিতেই মিশে যাবে। পাট থেকে পরিবেশ বান্ধব অনেক কিছু আমরা তৈরি করতে পারি, যা আমাদের পরিবেশকে আরও সুরক্ষা দেবে। সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে সফলতা অর্জন করেছি। পরে প্রধানমন্ত্রী পলাশ ও বেলগাছের 2টি চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। ঘুরে দেখেন মেলার বেশ কয়েকটি স্টল। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান শেষ হলেই সব রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এছাড়া আইন মেনে বেনজির দুদকে উপস্থিত হবেন বলেও জানান তিনি। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সীমাহীন দুর্নীতির খবর এখন নিয়মিত ঘটনা। এসব দুর্নীতির অনুসন্ধান চালাচ্ছে দুদক। এরই মধ্যে 2 দফায় বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ আদালতের আদেশে জব্দ করা হয়েছে। গণমাধ্যমগুলো বলছে, বেনজির পরিবার নিয়ে দেশ থেকে পালিয়েছেন, অথচ 6 জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সময় ফুরিয়ে এলেও দুদকের এখনও বিশ্বাস, জিজ্ঞাসাবাদে হাজির হবেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। অনুসন্ধান সার্বিকভাবে এগিয়েছে দাবি করে দুদকের আইনজীবী বলছেন, তদন্ত শেষ হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। আমরা যেই তথ্যপত্রগুলি পেয়েছি এগুলা যাচাই বাছাই করে দেখা হচ্ছে আরও কোনো সম্পদ আছে কিনা, যদি থেকে থাকে, যদি সেটা দুদক পেয়ে থাকে সেগুলো জব্দ চাওয়া হবে, ফ্রিজের আবেদন করা হবে। কাজে একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তো অনুসন্ধান শেষ হবে। জানা গেছে, বেনজির তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন জানাবেন। প্রথমবার সময়ের আবেদন মঞ্জুর করার বিধান রয়েছে বলেও জানান দুদকের আইনজীবী। উনি কোথায় আছে না আছে এটা বিবেচ্য বিষয় না। উনি নির্দিষ্ট তারিখে হাজির কেন হলো না, সেটার চাইতে উনি কী কারণে সময় চাচ্ছে সেটা দেখবে অনুসন্ধানকারী দল, এবং সেটা যদি যথোপযুক্ত মনে হয় প্রথমবার তারা সময় দিয়ে থাকে। নতুন করে খোঁজ পাওয়া সম্পদও জব্দ চাওয়া হবে এবং অনুসন্ধানের ভিত্তিতে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। পাবনার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই গরু চুরি বেড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন পশু পালনকারী ও সাধারণ খামারিরা। কুরবানির ঈদের আগ মুহূর্তে এই চুরি ঠেকাতে রাতে দল বেঁধে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। সরকারের দেয়া ঘরেই পাবনার সুজানগরের সাজু মোল্লার ছোট সংসার। কিছুটা লাভের আশায় কোরবানির ঈদকে সামনে রেখে একটি ষাঁড় ও 4টি গরু লালন পালন করছিলেন তিনি, কিন্তু সেই আশায় গুড়ে বালি দিয়েছে চোর চক্র। 3টি গরু চুরি করে নিয়ে গেছে তারা। অতি কষ্টে সম্বল হারিয়ে দিশেহারা সাজু মোল্লা। রাত 10টার দিকে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমাইছি। ঘুমাসার পরে মোটামুটি আপনার এই 3টের দিক চেতনা দিয়েছে, গরু নেই। শুধু সাজু মোল্লা নয়, পাবনার সুজানগর ও আমিনপুরে সাম্প্রতিক সময়ে অনেকেরই গরু চুরি হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন পশু পালনকারীরা। চুরি ঠেকাতে রাত জেগে দল বেঁধে পাহারা দিচ্ছেন তারা। মনে খুব ভয় হয়ে গেছে। আমার গরুটা নিয়ে গেল 4-5 দিন আগে, ওই পাড়া 3 নিয়ে গেছে, আরো একটা 3টি গরু নিয়ে গেছে। হ্যাঁ, তো মনে করেন যে পথের ভৈরের মতো আর কি। কোরবানিদের সামনে প্রতি বছরই এই রকম হয়। এই ষাঁড় গরু, গাভী গরু যে যখন পায়
ওইগুলাই নিয়ে যায়। একটা গরু নিয়ে গেছে আর দুইটা গরু আছে, আমাকে চোখে কি গম ধরে। গরু চুরি ঠেকাতে গ্রাম পুলিশের সহায়তায় ভিলেজ ডিফেন্স বাহিনী গঠন সহ নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। বাসকলের মাধ্যমে কিন্তু আমরা চেকপোস্ট করছি এবং আমরা গাড়ি ঘোড়াও চেক করে থাকছি এবং আমাদের গোয়েন্দা নজরদারি, পুলিশের টহল এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম চলমান আছে। যত দ্রুত সম্ভব চোর চক্রকে আটক করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি শেখ বখতিয়ার উদ্দিন। অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফাইল ইসলাম ও বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস। এছাড়া শিল্পকলা মাঠে অনুষ্ঠিত হয় পরিবেশ মেলা। এতে পরিবেশ বান্ধব বৈচিত্র্যময় কার্যক্রম ও পণ্য তুলে ধরে বিভিন্ন প্রতিষ্ঠান। কেন এই থিমটাকে গ্রহণ করে? $44 ট্রিলিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে 2500 মিটার সবুজ বেষ্টনী করা হচ্ছে। রস, আলো, বাতাস, মাটি, পানি হচ্ছে। দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছে নগদ। সোমবার নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর মিশুকের হাতে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিষয়ক পরিচালক শাহরিয়ার সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এখন থেকে অন্য সকল তফসিলি ব্যাংকের মতোই কাজ করবে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যাত্রা শুরু করলো ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম রিলায়েন্স এন্টারপ্রাইজ। সোমবার এই শোরুম উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান। এ সময় ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদি বিশ্বাস, ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক ফিরোজ আলম এবং রিলায়েন্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। নতুন শোরুমে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইল সহ নানা পণ্য। মিনিস্টার ফ্রিজ কিনে গরু জিতেছেন ঢাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান। বিজয়ী শাহজাহানকে গরুটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের শোরুম বিভাগের ডিরেক্টর মাহমুদুর রহমান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন শোরুম বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির। আসন্ন ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে মিনিস্টারে নিয়ে এসেছে ফ্রিজ কিনুন হাম্বা জিতুন অফার। এই অফারে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে গ্রাহক বিনামূল্যে গরু পেয়ে যেতে পারেন। ওয়াইফ দ্য বস প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো আনোয়ার সিমেন্ট শিট ডিলার সম্মেলন। কক্সবাজারে অনুষ্ঠিত এই ডিলার সম্মেলনে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফোরকান এন হোসেন ও ওয়াইজ মোহাম্মদ আর হোসেন সহ অন্যান্যরা। এছাড়াও সারা দেশের ডিলার ও তাদের পরিবারের সদস্যরা সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে ডিলারদের সম্মাননা ও বার্ষিক পুরস্কার প্রদান এবং মতবিনিময় পর্ব ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাব্বিশ বছরে পদার্পণ করল শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক। এ উপলক্ষে গত সোমবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঞ্জুর আলম।
উদ্বোধনী ম্যাচে ভালো করলে এবারের বিশ্বকাপে বাংলাদেশ সাফল্য পাবে বলে মনে করেন সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ। এমনকি ভাগ্যের কিছুটা সহায়তা পেলে বিশ্বকাপের মতো বড় আসরেও ট্রফি জয়ের সামর্থ্য টাইগাররা রাখে বলেও বিশ্বাস তার। বিশ্বকাপের আগে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে এমন মন্তব্য করেন মাহমুদুল্লাহ। এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ আর আলোচিত ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে বিশ্বকাপের আগেও তার দলে থাকা না থাকা নিয়ে দীর্ঘ 7 মাস নানা নাটকীয়তা চলে। শেষমেশ ওই বিশ্বকাপে একটি সেঞ্চুরি সহ তিনিই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। 17 বছর ধরে জাতীয় দলে খেলা এই ডানহাতি অলরাউন্ডারকে পার করতে হয়েছে অগণিত চড়াই উতরাই। তারপরও ক্যারিয়ার নিয়ে তার কোনো আফসোস নেই, বরং দল বিভিন্ন সময় প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে না পারার আক্ষেপ আছে। এবারের বিশ্বকাপে বাংলাদেশকে ভালো একটা জায়গায় দেখতে চান মাহমুদুল্লাহ। ট্রফি জিনিসটা এটা আমার মনে হয় যে অবশ্যই এটা একটু ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটা হয়তো বা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা পারিনি। বাট সুযোগ তো সবসময় থাকে, চেষ্টার আমাদের কোনো কমতি থাকে না। ইনশাল্লাহ হয়তো বা এবার আমরা ভালো কিছু করব। তবে কাজটা যে এই পরিস্থিতিতে পাহাড় সমান তা মানেন তিনি। তবে প্রথম ম্যাচে মোমেন্টাম পেলে দলের পরিস্থিতি পাল্টাবে বলে বিশ্বাস তার। টি-20 ক্রিকেট ইটস হার্ড টু সে। এটা পার্টিকুলার ডেতে যে কোনো একটা টিমের গেম হতে পারে। লেটস সি, ইট অল ডিপেন্ডস অন হাউ উই স্টার্ট, এন্ড ইফ উই স্টার্ট ওয়েল ইনশাআল্লাহ উইল গোনা গো ফার ইনশাআল্লাহ। এবারের আসরে বাংলাদেশ দলের পারফরম্যান্স যেমনই হোক, অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর উপর আস্থা রাখার পক্ষে মাহমুদুল্লাহ। লম্বা রেসের জন্য শান্তই পারফেক্ট বলে মনে করেন তিনি। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে নিজল টাটার সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নরসিংদীর রায়পুরা যেন এক যুদ্ধক্ষেত্র, কথায় কথায় চলে টেটা যুদ্ধ, 5 বছরে 100 হত্যাকাণ্ড। উপজেলা নির্বাচনের শেষ ধাপেও ভোটার খরা, বরিশালে এক প্রিজাইডিং কর্মকর্তাকে বদলি। কুষ্টিয়া সদরে খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ধান গম সংগ্রহ নিয়ে শঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।